হাজার মাসের চেয়ে উত্তম রজনীর সন্ধান। পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। সংযমের মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। রোহিঙ্গা শরণার্থীদের জন্য বড় অঙ্কের সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বরাদ্দ 7 কোটি 30 লাখ মার্কিন ডলার। ব্যয় হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে। বেইজিংয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা। শনিবার শি জিনপিং এর সঙ্গে বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। এবার শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। অনলাইন মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের। ঈদ উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ, ট্রেন, বাসে ঢল। নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটে ভোগান্তি। নিরাপত্তা হাইওয়েতে 4000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। এই রজনীকে অনন্য মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন। তাই স্রষ্টার প্রতি শুকরিয়া আদায়ে মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন তারা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহিমান্বিত রজনীর গুরুত্ব তুলে ধরে হয় আলোচনা। এছাড়া কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পবিত্র এ রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এ রাতে তিনি বর্ষণ করেন অশেষ রহমত ও নিয়ামত। সন্ধ্যা থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত স্রষ্টার ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজের জন্য চাবো, মা বাবার জন্য চাইবো, আত্মীয় স্বজনের জন্য চাবো, দেশবাসীর জন্য চাবো। আল্লাহ যেন সবাইকে মাগফিরাত কামনা করে। আল্লাহর কাছে হাত তুলে এই ফরিয়াদ করব যে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যারা আছেন তারা সকলের জন্য আসন্ন ঈদে সুন্দরভাবে ঈদ করতে পারেন। পবিত্র লাইলাতুল কদরে প্রথম আকাশে নেমে আসেন মহান আল্লাহ তাআলা। বান্দার উদ্দেশ্যে বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করে দেয়া হবে। তাই তো স্রষ্টার কৃপা পেতে রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনীতে মসজিদে মসজিদে ঢল নামে মানুষের। নিজ পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন তারা। দেশের মধ্যে যে সংকটময় পরিস্থিতি বিরাজমান আছে, এর থেকে উত্তরণের জন্য বিশেষভাবে প্রার্থনা করা। আমার জীবনের যত গুনাহ আছে, আমার বাবা মা, আমার উস্তাদ, শিক্ষকবৃন্দ, আল্লাহ পাক যেন উম্মতে মুহাম্মদীর সকলের জীবিত মৃত সকলের গুনাহ মাফ করে দেন। বর্তমান সিচুয়েশন আমাদের দেশটা এখন চলতেছে, আল্লাহ জানে কি সবাইকে শান্তিতে রাখে, সুস্থ রাখে। বিভিন্ন মসজিদে লাইলাতুল কদরের ইবাদত করেন বাংলাদেশে বসবাসরত বিদেশিরাও। সুন্দর রিলেশনশিপ থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, এক दूसरे की सपोर्ट करे মানুষ, এটাই তো। हमने यही मांगा कि मतलब जो हमारे जो माह सियाम में हमने रोजे रखे वो सब তো আল্লাহ কবুল করে। কদরের এই রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় সারা রাত ইবাদতের মাধ্যমে কাটাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের শরণার্থীদের জন্য 7 কোটি 30 লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ট্রাম্প প্রশাসনের সম্প্রতি বিদেশি সহায়তা কমিয়ে দেয়ায় রোহিঙ্গাদের জন্য সংকট গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে নতুন এই তহবিল অনুমোদনের কারণে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমারে জাতিগত নিধনের মুখে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকছে অন্তত 12 লাখ রোহিঙ্গা। প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালালেও ক্যাম্পগুলোতে খাদ্য, স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা মেটাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা। এই সংকট মোকাবিলায় নতুন করে $7,30,000 সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ সহায়তা দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। আরও জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ব্যয় করা হবে এই অর্থ। এতে 1 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা নিশ্চিত করা হবে।
বিদেশি সহায়তা কমিয়ে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির মধ্যেই রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল অনুমোদন দিল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য প্রায় $240 কোটি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর বৈদেশিক তহবিল স্থগিত থাকায় রোহিঙ্গা শিবিরে অন্তত 5টি হাসপাতালের সেবা সীমিত হয়ে পড়েছিল। নতুন এই তহবিলের অনুমোদন রোহিঙ্গাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চীনের বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং। শনিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেলে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান। আর গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এশিয়ার সব দেশের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি সহায়তা সহ যুব শক্তির সঠিক ব্যবহারের 4 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional NDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটা বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. বোয়াও সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংকি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওয়ারসুক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বান কি মুন। এদিন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াইহু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন। নাজমুস সালেহী, সময় সংবাদ। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জয় বাংলা ব্রিগেড শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবে বলে জুম মিটিংয়ে ঘোষণা দেয়। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে।
এছাড়া অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া আরও অজ্ঞাত 503 জনকে আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করা হয়। পরে সিআইডিকে এ মামলার তদন্তের নির্দেশ দেন আদালত। আদালতের রায়ের মাধ্যমে নতুন মেয়র পেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন যুগ্ম জেলা জজ আদালত। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে করা মামলায় এ রায় দেওয়া হয়েছে। বাতিল করা হয় ফজলে নূর তাপসের মেয়র পদ। তবে ইশরাক হোসেন তার শপথের সিদ্ধান্ত দলের উপর ছেড়ে দিয়েছেন। 5 বছর আগে হয় নির্বাচন, ক্ষমতায় বসলেন সরকার দলীয় প্রার্থীর নেতা, কিন্তু 5 বছর পরে এসে আদালতের রায়ে পাল্টে গেল পুরো দৃশ্যপট। বাতিল করা হলো তৎকালীন নির্বাচিত মেয়রের ফলাফল। ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ঘোষণা করা হলো আরেক প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সে মামলার রায় ঘোষণা করেন যুগ্ম জেলা জজ আদালত। ইশরাক হোসেনের আইনজীবীরা বলেন, আদালতের রায়ে শিগগিরই সরকারি গেজেট প্রকাশ করা হবে। পরে মেয়র পদে শপথ নিতে পারবেন ইশরাক। নির্বাচন কমিশন কর্তৃক গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওসিরে মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিজের নাম ঘোষণার পর আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন ইশরাক হোসেন, কিন্তু দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই শপথ নেবেন বলে জানান তিনি। ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। একপেশে নির্বাচনী ব্যবস্থার অপরাধে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার বিচার দাবি করেন ইশরাক হোসেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 15 বছরে যারা ফ্যাসিস্ট সরকারের তাবেদারি এবং আপোষ করে চলেছে তাদের কাছে 24 হয়তো স্বাধীনতা নয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা ফ্যাসিবাদ বজায় রেখেছিল। শেখ হাসিনাকে ফেরত আনতে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সকল গুম খুনের বিচার দাবি করেন নাহিদ ইসলাম। একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কথাও বলেন তিনি। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই। দেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশে পরপর 3টি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরের আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরিতে মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার এ কথা বলেন। গণতন্ত্রকামী কোনো দেশ কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করার অধিকার দেয় না। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে আসতে না পারলে সেটির মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হয় বলেও মন্তব্য করেন আখতার। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিল, তার পিছনে সব থেকে বড় শক্তি ছিল এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। 2024 সালে যে গণহত্যা সংঘটিত হয়েছে, এই গণহত্যার প্রকাশ্য মদতদাতা সংগঠন আওয়ামী লীগ এবং তাদের দোষর হচ্ছে এই জাতীয় পার্টি। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে। দল হিসেবে মার্কা নিয়ে এবং এই নাম এবং মতাদর্শ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতি করতে পারে না। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেটে এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন রিজভী। এ সময় বলেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে দেশের মালিক সেজে বসেছিল। পাশাপাশি ব্যাংক, বিমা ও বড় বড় প্রকল্পের আড়ালে অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একবার বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলেন জুনে নির্বাচন, কদিন আগেও বলেছেন। এই কথা আপনার, এটা শেখ হাসিনার মুখের সাজে, আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা একবার মার্চে বলেন, একবার জুনে বলেন, এটা তো মানুষের কাছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। যাই হোক, মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন। প্রবাসের সময় আরও থাকছে। ঈদ ঘিরে প্রবাসী আয়ের পালে সুবাতাস। ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর রেকর্ড। মার্চের প্রথম ২৬ দিনে এসেছে $294.50 কোটি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। জুলাই আগস্ট গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে জুলাইয়ে চানখারপুলে ৭ জনকে হত্যা মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন তাজুল ইসলাম। আসামির সংখ্যা ৮ জন। একের পর এক তথ্য পাচারে বিব্রত অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই তথ্য পাচারের কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পর ২২ জন আসামি পালিয়ে যায়। গোপন তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তার তদন্ত শুরু হয়েছে। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস ও গ্রেফতারের আগে আসামিদের পালানোর কথা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চানখারপুলে ৭ জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। আসলে সেটারও ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানালেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে ২৮ এপ্রিলের মধ্যে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরে টানা ৯ দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ, ট্রেন, বাসে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। নৌ ও রেলপথে বৃহস্পতিবার ভোগান্তি কম থাকলেও সন্ধ্যার পর গাড়ির জট তৈরি হয় সড়কে। নবীনগর চন্দ্রায় বেশ কয়েক ঘন্টার যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। উৎসব উদযাপনে টার্মিনালে ঘরমুখী মানুষের সেই চিরচেনা ঢল। নেই কোনো অগ্রিম টিকিট কাটার ঝামেলা। স্বস্তিদায়ক যাত্রার জন্য দক্ষিণ অঞ্চলগামীদের ভিড় সদরঘাটের লঞ্চ টার্মিনালে, যেটি মানুষের ঢলে পরিণত হয় ইফতারের পর। তবে পর্যাপ্ত লঞ্চ আর ঈদের ৩-৪ দিন আগে বাড়ি ফেরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। সিট কোনোরকম অল্প একটু নিছি, মানুষ অনেক গাতাগাতি বেশি তো অনেক কষ্ট করে যাচ্ছে। তারপরে যাইতেছি দেশের বাড়িতে ঈদ করার জন্য। হয়রানি নাই, ভোগান্তি কম আর কি। লঞ্চে খুব ভালোভাবে যাওয়া যায়। ২৯ রমজান মানে আগামীকাল থেকে কিছুটা হলো চাপ বাড়তে পারে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের ভিড় ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আগের বছরগুলোর মতো এবার সূচি বিপর্যয় না থাকায় ঘরমুখী মানুষের চোখে মুখে স্বস্তির ছাপ। টিকিট যার ভ্রমণ তার আসলে কথাটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম মানে ভিড় নেই। এদিকে গত কয়েকদিন সড়কে যাত্রীর চাপ কম থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর গাড়ির তীব্র জট তৈরি হয় নবীনগর চন্দ্রা অংশে। কয়েক ঘন্টা গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারপরে সিট নাই, গাড়ি ভাড়া অনেক বেশি। 200 টাকায় গাড়ি ভাড়া 500 টাকা লাগে। ডাইরেক্ট যাবো, এই ধরনের গাড়ি আমরা এখন পাইছি না, এটা আমরা ভোগান্তিতে ভুগতেছি।
এদিকে ঈদ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এ পথ ব্যবহার করে চট্টগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গে যাওয়া যাবে। এতে চাপ কমবে রাজধানীর উপর। প্রকল্প পরিচালক জানান, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে প্রকল্পের 48 কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত 18 কিলোমিটার 4 লেন এক্সপ্রেসওয়ে দুপুরে সাময়িকভাবে চালু করা হয়েছে। সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণ ঢাকা চট্টগ্রাম সড়ককে সংযুক্ত করবে। ভোতায় ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। বাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউ ইয়র্কে। এছাড়া স্ত্রীর সঙ্গে যৌথভাবে অর্জন করেছেন প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ। শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে এসব ঘটনায় মামলা করেছে দুদক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলের নামেও নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে প্রেস উইংয়ের পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। পট পরিবর্তনের পর খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানে অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি ক্রয়ের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। অনুসন্ধানকারী কর্মকর্তারা 3067 ইরা রোড, বেলমোর, নিউ ইয়র্কে ঠিকানায় এটি বাড়ি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। এদিন নিউ ইয়র্কেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের 63 কোটি টাকা মূল্যে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। সব মিলিয়ে তমালের বিরুদ্ধে 67 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলায় মামলা করা হয়। তমাল মনসুরের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদে সারা দেশে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নসিমুল গুনি। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, টানা ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা আসবে না। বেশিরভাগ উপদেষ্টা ঢাকায় তৎপর থাকবেন। আগামী 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 5 দিন আগে থেকেই ছুটি ঘোষণা করে সরকার। তবে ঘরমুখো মানুষের চাপের বিষয়টি চিন্তা করে 3 এপ্রিলও ছুটি দেওয়া হয়। ঈদ ও সাপ্তাহিক মিলিয়ে টানা 9 দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ দেশের নাগরিকরা। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, টানা ছুটির বিষয়টি আমলে নিয়ে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কাজ করছে সরকার। এবার পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে থাকছেন না জানিয়ে তিনি বলেন, টানা ছুটিতে দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতেই সরকার তৎপর। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এদিকে ঈদের লম্বা ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে, দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা 10 মিটিং করবো। তো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে কিছু করি, সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে হলে অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে 70,000 মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমতি দেওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। একক মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো চলতি মাসে।
প্রথম ২৬ দিনে এসেছে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার। এর আগে একক মাসের হিসাবে সর্বোচ্চ আয় এসেছে গেল ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৮ লাখ ডলার। প্রবাসীরা বলছেন, হুন্ডির দৌরাত্ম্য কমার পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিরাপদে ও সহজে অর্থ পাঠানোর সুযোগে বাড়ছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার, যা একক মাসের হিসাবে এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রত্যাশা এ মাসে প্রথমবারের মতো ৩০০ কোটি ডলার ছাড়াবে প্রবাসী আয়ের হিসাব। এই মার্চ মাসে $3 বিলিয়ন উপর হয়তো রেমিটেন্স আসবে। গড় হিসাবে চলতি মাস শেষে প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় $৩50 কোটি ডলারের বেশি। এর আগে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গেল ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৮ লাখ ডলার। আর ফেব্রুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে গড়ে ২৩১ কোটি ১১ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, ব্যাংকের পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্বজনদের কাছে অর্থ পাঠানো সহজ হয় বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ। টাকা পাঠাইছি আমার ফ্যামিলি আগের মতো এখন আর সেই ব্যাংক দেউলিয়া হয়ে যাবার ভয় নাই, তাই নিশ্চিন্তে সবাই রেমিটেন্স দেশে পাঠাতে পারি। ট্যাপটপ সেন্টারের মাধ্যমে খুব সহজে অল্প সময়ের ভিতরে টাকা পাঠাতে পারছি। আমরা জানে খবর পাচ্ছি দেশে এবার মানুষ বেশি বেশি টাকা পাঠাচ্ছে। আশা করি এ ধারা অব্যাহত থাকবে। হুন্ডির দৌরাত্ম্য কমায় উৎসবের আগে প্রবাসী আয়ের পালে এমন হাওয়া লেগেছে বলে মনে করে প্রবাসী আয় পাঠানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো। প্রচুর রেমিটেন্স গিয়েছে এই বছর ঈদ উপলক্ষে এবং আমাদের কিন্তু নতুন নতুন হাজার হাজার ইউজার তৈরি হয়েছে। বলতেই পারি যে প্রবাসীরা কিন্তু এক ধরনের প্রাণ খুলে এবার দেশে রেমিটেন্স পাঠিয়েছেন। প্রথমবারের মতো কোনো অর্থবছরের প্রথম ৯ মাসের মধ্যে ৮ মাসেই ২০০ কোটি ডলারের বেশি করে প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হলো এবার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারে নতুন আসা কোম্পানির আইপিও আবেদনের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটে ৫০,০০০ টাকা ন্যূনতম বিনিয়োগের শর্ত তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে পুঁজিবাজার উন্নয়নে গঠিত টাস্কফোর্স। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারিশের কথা জানান টাস্কফোর্স সদস্যরা। বলেন, আইপিও আবেদনে উচ্চ সম্পদশালীদের জন্য কোটা সংরক্ষণ সহ ভালো কোম্পানি বাজারে আনতে সরাসরি তালিকাভুক্তি সুবিধা চালু করা প্রয়োজন। হচ্ছে যে আমাদের মেইন প্রবলেম ছিল গভর্নেন্স, আইন কানুন সবই ঠিক ছিল, আমরা গভর্নেন্সটা পুরো ফেল করেছি এবং গভর্নেন্সটা ফেল করার কারণেই এই ধরনের অ্যানোমালিস গুলো হয়েছে। এখানে হয়তো প্রাইম মিনিস্টারের অফিস থেকে নির্দেশ হয়েছে এটাকে দিয়ে দাও, তো তারা ওইভাবে তৈরি করছে। আমরা চাচ্ছি না, আমরা একটা পলিসি দিতে চাচ্ছি যে না, এই ধরনের ইন্টারভেনশন হবে না, এখানে কাউকে এককভাবে দায়ী করা যাবে। এটা পুরো সিস্টেমটাই এটা করাপ্ট হয়ে গেছে। তিনটে জিনিস, মার্কেট মেকানিজম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড গভর্নেন্স, তিনটে ঠিক থাকলে আপনার গন্ডগোলটা হবে কোথায় আপনি বলেন। বন্য হাতির আক্রমণ থেকে রক্ষায় চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আন্দোলনকারীরা জানান, গত ৬ বছরে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে আনোয়ারা, কর্ণফুলী আর বাঁশখালীতে ১৯ জন মারা গেছেন। এ নিয়ে প্রশাসন বারবার পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কার্যকরী পদক্ষেপ নেয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে কর্ণফুলী উপজেলার KEPZ এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন এলাকাবাসী। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে ৫.৫ ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেন বিক্ষোভকারীরা। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। কেউ কিনছেন পোশাক পরিচ্ছদ, কেউ বা ঘর সাজানোর সামগ্রী। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক, জুতা, প্রসাধনী, অলংকারের মতো নানা পণ্য। তাই তো রমজানের শেষ দিকে ঈদ কেনাকাটায় ব্যস্ত সব বয়সী মানুষ। দুইটা 3 পিস কিনেছি, বাচ্চার জন্য ড্রেস কিনছি, হাজবেন্ডের জন্য কিনতে আসছি। পোশাকের সাথে একটু মিলিয়ে টুকিটাই কয়েকটা জিনিস কিনছি। বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে পছন্দ মতো জামা জুতা কিনতে। আমি ঈদের প্যান্ট শার্ট কিনেছি, দুটোও কিনবো, জামা, প্যান্ট, জিন্সের প্যান্ট, জুতা। এবার রমজানের বেচা বিক্রিতে খুশি বিক্রেতারাও। এবছরের বেচা কেনা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। এবার আলহামদুলিল্লাহ অন্য বারের থেকে খুব ভালো বেচা বিক্রি হয়েছে। ঈদ কেনাকাটার এমন ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের 3টি বিভাগীয় শহরে 11 এপ্রিল কনসার্ট করবে বিএনপি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করবে সবার আগে বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এ তথ্য জানান। বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারত ও পাকিস্তানি সঙ্গীতের আগ্রাসন রুখে দেওয়ার লক্ষ্যে আয়োজন। দেশের যে কোনো প্রয়োজনে সবার আগে বাংলাদেশ প্ল্যাটফর্ম কাজ করবে বলেও জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতরের আগে কেনাকাটায় ব্যস্ত দক্ষিণ আফ্রিকার মুসলমানরা। দেশটির মুসলিম অধ্যুষিত শহরগুলোর বিপণী বিতানে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত। পুরো এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর উদযাপন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। উৎসবের দিনটি উদযাপনের আগে তাই কেনাকাটায় ব্যস্ত সময় পার করেন সবাই। পবিত্র ঈদ উল ফিতরের আর বাকি মাত্র কয়েকদিন। দিবসটি উপলক্ষে দক্ষিণ আফ্রিকার মুসলিম অধ্যুষিত শহরগুলোর বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশেরও ভিড় করছেন শপিং মলগুলোতে। কিনছেন নিজের ও পরিবারের জন্য ঈদের পোশাক। দেশে আমাদের সবাই ফ্যামিলি সবাই ঈদের কেনাকাটা করছে, এদিকে আমরা ঈদের কেনাকাটা করার জন্য ব্যস্ত আছি। নিজের জন্য একটা পাঞ্জাবি কিনছি, বা একটা জোড়া জুতা কিনছি, একটা টুপি কিনছি, আর এলো আতর কিনছি। এখানে প্রাইস আসলে একটু বেশি তুলনামূলক, কারণ সবই তো ইম্পোর্টেড মাল। ঈদের আগে ক্রেতা সমাগম বেশি হয় খুশি ব্যবসায়ীরাও। গেল বছরের তুলনায় এবার বেচাকেনা বেশ ভালো বলে জানান অনেকে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ, আর এই উৎসব উদযাপনে দক্ষিণ আফ্রিকার শপিং মলগুলোতে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার তাৎপর্য ও সৌদি প্রবাসীদের একতা ও সংহতির গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখেন। তারা বলেন, প্রবাসী সাংবাদিকরা দেশ ও প্রবাসীদের মাঝে সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার এনডিসি, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গ নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মার সমৃদ্ধি ও বাঙালির স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই দেশের আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা অবদান রেখেছেন স্বাধীনতার যুদ্ধ। মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব কুইবেকের উদ্যোগে কানাডার মন্ট্রিয়লে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদনাত এবং পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে ইসলামিক আলোচনার আয়োজন করা হয়। মাহে রমজানের ফজিলত, সিয়াম সাধনার মাধ্যমে মুমিনদের আত্মশুদ্ধি ও পবিত্র কোরআন শরীফের আবির্ভাবের মধ্য দিয়ে রমজানের গুরুত্ব, তাৎপর্য নিয়ে ইসলামিক বয়ান ও মোনাজাতের আয়োজন করা হয়। মন্ট্রিয়লে বসবাসরত মৌলভীবাজারের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ধর্মাবলম্বীর গুণীজনরা অংশ নেন। ফিনল্যান্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী হেলসিঙ্কিতে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির নির্মিত কেন্দ্রীয় মসজিদে এই ইফতার আয়োজন করা হয়। দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি দীর্ঘদিন বসবাসরত ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন। ইফতার আয়োজন রূপ নেয় বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায়। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ইফতারের আগ মুহূর্তে বাংলাদেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। ইফতার আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকার। বাংলাদেশের স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে পর্তুগাল বিএনপি।
মঙ্গলবার দেশটির রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পর্তুগাল বিএনপির শতাধিক নেতাকর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ 1971 সালের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন অংশগ্রহণকারীরা। দেশের স্বাধীনতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন বক্তারা। দেশকে এগিয়ে নিয়ে যেতে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে তামিম ইকবালের শারীরিক অবস্থার। সিসিইউ থেকে তাকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। হাসপাতালে আরও 2 থেকে 3 দিন পর্যবেক্ষণের পর বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। তবে শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না সাবেক টাইগার অধিনায়কের। এদিকে শঙ্কা কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয়তা দেখছেন না চিকিৎসকরা। তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। এমন একটা সংবাদ শোনার জন্যই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তামিম ইকবালের ভক্তরা। অবশেষে চিকিৎসকের কাছ থেকে মিলল স্বস্তির খবর। আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে তামিম ইকবালের। মঙ্গলবার রাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে আনা হয় সাবেক টাইগার অধিনায়ককে। সেখানেই পর্যবেক্ষণে রাখা হয় তামিমকে। বর্তমানে কেটে গেছে শঙ্কা, নেওয়া হয়েছে তাকে কেবিনেও। শিগগিরই রিলিজ দেওয়া হবে তাকে। আমাদের 5 জন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরো 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। তামিম ইকবালের রিপোর্ট নিয়ে বেশ ইতিবাচক দায়িত্বরত চিকিৎসকরা। তবে পুরোপুরিভাবে সেরে উঠতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। ডাক্তারের পরামর্শ মেনে চললে ফিরবেন স্বাভাবিক জীবনে। তবে সবারই প্রশ্ন, সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন তামিম? এটা ডিপেন্ড করবে ওনার প্রোগ্রেসটার উপরে। হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে। সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। সবকিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন। হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে। শোনা যাচ্ছিল উন্নত চিকিৎসার জন্য তামিমকে নেওয়া হতে পারে থাইল্যান্ডে। তবে আপাতত তামিমকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করছেন না চিকিৎসকরা। টিম যে কাজ করেছে কমপ্লিট কাজ করেছে। দেশের বাইরে আপনি নিতে পারেন ফর দ্য অ্যাসেসমেন্ট, বাট থিং ইজ দ্যাট what they have done, KPG done, team done, Mamun and Maruf done, is excellent job. তামিমের শারীরিক সবশেষ অবস্থা জেনে স্বস্তিতে সবাই, কিন্তু চিকিৎসকদের ব্রিফিং নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তামিম ভক্তদের দাবি, প্রকাশ্যে স্মোকিং নিয়ে ডাক্তারের মন্তব্যে রোগীর অবস্থার গোপনীয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের এনওসি বা অনাপত্তি পত্র নিয়ে বিসিবির টালবাহানায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিগুলোও তাই খুব একটা আত্মবিশ্বাস পায় না দলে ফেরাতে। তবে পাপন পরবর্তী সময়ে দলের উপর সরাসরি হস্তক্ষেপের প্রভাব কমেছে বলেও মনে করেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতায় প্রস্তুতির ঘাটতি দেখছেন না, বরং গুরুত্ব দিলেন ব্যক্তিগত উন্নতির। ঢাকা এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন সাব্বির মিথুন। আজ থাকছে প্রথম পর্ব। কখনো মাশরাফির মতো কাঁদেন, আবার কখনো সাকিব আল হাসানের রেকর্ড ভাঙেন। আমার সঙ্গে যিনি আছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার। প্রাউডের বিষয় যে আলহামদুলিল্লাহ আমি A+ ক্যাটাগরির প্লেয়ার, কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস এ টিম। তো মানে এটা যদি ইন্ডিভিজুয়াল শুধু গেম হইতো, আমি যে স্পোর্টটা খেলি, তাহলে হয়তো অনেক বড় কিছু হইতো। ক্যাপ্টেন্সিটা আসলে আর একটু বেশি এনজয় হবে কিনা, দায়িত্বের জায়গাটা। হ্যাঁ, বোর্ড কখনো চিন্তা করলে ওয়াই নট, ঠিক আছে, এটা টোটালি বোর্ডের কল। এবং আমাদের এর আগেও যারা বাংলাদেশ টিমে করছে ক্যাপ্টেন্সি, তারাও অনেক ভালো করে আসতেছে। আনফর্চুনেটলি আমাদের টিমের রেজাল্ট হয়তো ভালো না, এটা বোর্ডের বিষয়। বোর্ড যদি কখনো চায় আমি করব, না চাইলে ইটস ফাইন, আমি আমার গেমটারে এনজয় করার চেষ্টা করব। ডু ইউ থিঙ্ক যে সাকিব মাশরাফি পরবর্তী অবস্থাতে ওই যে একটা সুপারস্টারের তকমা, একটা ক্রেজ, সেই ক্রেজ কিছুটা একটু ঢালুর দিকে? ক্রিকেটের ক্রেজ ইটস অল অ্যাবাউট টিম পারফরমেন্স। আমি যেটা মনে করি, আমাদের দল যখন ভালো করবে তখন আমাদের খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট বা ক্রেজিনেসটা আস্তে আস্তে আবার বাড়বে। এটাই ইম্পর্টেন্ট যে লং টার্ম দেশকে দেওয়া ইটস নট দ্যাট ইজি, কিন্তু আবার এর চেয়েও ভালো হওয়া সম্ভব
যদি সবাই একত্রিত ইমপ্রুভ করি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে অধিনায়ক শান্ত বললেন যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। ডু ইউ থিঙ্ক যে আমরা আসলে ওই মোমেন্টে ছিলাম? শুধু বোর্ড বা জাতির কথা চিন্তা না করে নিজে থেকে সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে একটু ইমপ্রুভমেন্টের তাগিদটাও ইম্পর্টেন্ট, কারণ দুনিয়াতে সবারই কাজ আছে, বোর্ডেরও অনেক কাজ আছে একটা প্লেয়ারের পার্টিকুলারই না দেখে। আফগানিস্তান ক্রিকেটের যে উন্নতিটা বর্তমান সময়ে তারা বেশ সাকসেস পাচ্ছে, ওইটাই সেলফ অ্যাওয়ারনেসের কারণে কিছুটা আগে। হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেট যে অবস্থান থেকে যেখানে আসতেছে, স্পেশালি ওদের প্লেয়াররা, আমি পার্সোনালি মনে করি ওরা প্রচুর ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে খেলে নিজেদেরকে ইমপ্রুভ করছে। বিগত কিছু বছর ধরে আমরা সবাই কম বেশি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে চান্স পেয়েছি, কিন্তু কেউই এনওসি পাচ্ছিলাম না। এখানে অনেকটা পিছাইছি আমরা ওদের থেকে। এনওসির প্রসঙ্গে বলি, আইপিএল থেকে অফার পেলেন যখন, তখন এনওসি পেলেন না। আপনার কি মনে হয় যে সেইটা একটা আপনার রেপুটেশনে একটা বাজে ইম্প্যাক্ট ফেলছে, যখন একটা দল আপনাকে বিবেচনায় নেয় কিন্তু আপনার বোর্ড আপনাকে ছাড়ছে না, শেষ মুহূর্তে ওই দলটা ওই গ্যাপটা ফিল আপ করতে হচ্ছে? বারবার এনওসি নিয়ে ঝামেলা হওয়ার কারণে তাদের মনোক্ষুণ্ণতা আসতেই পারে। যে জায়গায় ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ছেড়ে দেয়, আমাদেরকে আগে ছাড়তো না, বাট এই বছর তো আশ্বস্ত করা হয়েছে যে আমরা কেউ সুযোগ পেলে এনওসি দেওয়া হবে। বাট অ্যাকচুয়ালি ইটস টু লেট দো, ঠিক আছে, তাও ওরা 3 বছরের এনওসি চাইছে, বাট আমাদের হয়তো ফুল 3 বছর অ্যাভেলেবিলিটি কাউরেই দেওয়া হয়নি। এই বছর দিছে, পরের 2 বছর দেওয়া হয়নি, সব মিলাই ওরা হয়তো ডিস্টার্ব। পোথাস কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছেন যে আগের বোর্ড অনেকটা বেশি ইন্টারফেয়ার করতো, তার মতে বর্তমান বোর্ড অতটা বেশি ইন্টারফেয়ার করে না। একটা ইংলিশ পত্রিকাকে সে ইন্টারভিউতে দিয়েছেন, আপনি কি তার সাথে একমত? হ্যাঁ, আমি একমত, কারণ আগে সবসময় 11 থেকে শুরু করে সব কিছুতেই অনেক ইন্টারফেয়ারেন্স থাকতো। এখন অনেকটা ফ্রিডম দেওয়া হচ্ছে, এখন ম্যানেজমেন্টদেরকে মোস্টলি তাদের হাইলি ভ্যালু করা হচ্ছে এবং আমাদের প্লেয়ারদেরও যথেষ্ট ফ্রিডম নিয়ে খেলার চেষ্টা করতে বলা হচ্ছে। তাসকিন আহমেদ, দর্শক এতক্ষণ কথা বলছিলাম এই মুহূর্তে A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে। খেলার সময়তে সাব্বির মিথুন, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাজার মাসের চেয়ে উত্তম রজনীর সন্ধান, পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। সংযমের মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। রোহিঙ্গা শরণার্থীদের জন্য বড় অঙ্কের সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বরাদ্দ 7 কোটি 30 লাখ মার্কিন ডলার, ব্যয় হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে। বেইজিংয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা, শনিবার শি জিনপিং এর সঙ্গে বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।